বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উৎসবের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আজকের এই আলোচনা সভার শ্রদ্ধেয় সংগ্রামী সভাপতি, যিনি আমাদের সকলের কাছে একটি বিপ্লবী নেতা হিসেবে পরিচিত, ছাত্র আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই ফ্যাসিবাদ আন্দোলনে যিনি নির্যাতিত বারবার নির্যাতিত কারাবরণ করছেন, নেতৃত্ব দিচ্ছেন, আমাদের দলের যুগ্ম মহাসচিব যারা ভাবিবুল নবী খান সোহেল। বাবা, তোমরা তো ভাগাভাগিটাও বোঝো না, বোঝো না। আমি একটু জোর দিয়ে বলছি এটাকে আলোচনা সভা, এটা জনসভা নয়। তারপর আবার স্মরণ সভা। এই দিনে 40 বছর আগে আমাদের দলের প্রতিষ্ঠাতা, এই দেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শাহাদাত বরণ করেছিলেন, তাকে মেরে ফেলা হয়েছিল। সেই জন্য আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আলোচনা করার জন্য। এই সবাই প্লিজ, যারা কথা বলেন দয়া করে বাইরে চলে যান প্লিজ। এখানে আমরা ছেলে খেলা করতে আসি নাই প্লিজ। উনার উপরে, উনার জীবনের উপরে, উনার বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা এখানে আসছি। আমরা যারা রাজনীতি করি, আমাদেরকে কতগুলো জিনিস কিন্তু বুঝতে হবে। একটা হচ্ছে জনসভা কাকে বলে সেটা বুঝতে হবে, আলোচনা সভা কাকে বলে সেটা বুঝতে হবে, আপনার কনফারেন্স কাকে বলে সেটা বুঝতে হবে, সংলাপ কাকে বলে সেটা বুঝতে হবে। তা যদি না বুঝি তাহলে রাজনৈতিক দলের সদস্য হলাম কেন? আপনারা তখন থেকে আমি এখানে বসে বসে লক্ষ্য করছি তো, আপনাদের প্রিয় নেতারা দাঁড়ালেই আপনারা শুধু স্লোগান দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, হাততালি দিচ্ছেন, যেখানে হাততালি দেওয়ার কথা না। আজকে বারবার বলা হয়েছে মঞ্চ থেকে যে হাততালি দেবেন না, এটা হাততালির অনুষ্ঠান নয়। আমরা দিই আর সুযোগ পেয়ে স্লোগান দেন, তো বক্তার যে আসল কথা সেটা কেউ শোনেন না, কেউ শোনেন না। এখানে প্রচন্ড গরম, সবাই অস্থির হয়ে যাচ্ছে, গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে আপনাদের স্লোগান ভালো জিনিস ভাই, অত্যন্ত চলেন না, রাজপথে যাই, গিয়ে স্লোগান দিই, ওইখান থেকে নেমে পড়ি। আমার তো কম অভিজ্ঞতা হয়নি, অনেক বয়স 73 বছর পার হয়ে গেছে। এই যে ইশরাকের আব্বা সাদেক হোসেন খোকা সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, মহানগরের এক ছিল, তখন থেকে তো আমি আছি, দেখছি তো। দয়া করে ওই জিনিসগুলো মনে রাখবেন। আজকে আমাদের এখানে বসেছি, আমরা মিলিত হয়েছি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে জানার জন্য। আজকে ইচ্ছা ছিল যে আপনাদেরকে তার সম্পর্কে কিছু বলবো, তার সম্পর্কে কিছু বলার এখন আর কোনো অবকাশ নাই, সে মানসিকতাও নাই, আর আপনারা সেটা শুনতেও আসেন। যাই হোক, এটা একটু মনে রাখলে আমি খুশি হব, সবাই খুশি হবে, উপকৃত হবে। দেশবাসী জানতে পারবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিল। এই যে 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন ধরে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করছি, কেন করছি? এই জন্য করছি যে তার কথা আমরা সমস্ত দেশের মানুষকে জানতে চাই। এই জন্য করছি যে আওয়ামী লীগ আজকে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, তার স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার করছে, তার গণতন্ত্রকে ফিরিয়ে আনার, বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সেটাকে বিকৃত করছে, এবং তিনি যে উন্নয়ন শুরু করেছিলেন তার বিকৃতি করেছে। সেটা আমরা সবাইকে জানতে চাই। আপনারা যারা তরুণ আছেন, যুবক আছেন, সবাই দেখি তরুণ যুবক, আপনারা এটা জানতে চান না। যদি জানতে চাইতেন তাহলে চুপ করে বসে কথাগুলো শুনতেন। আপনি না জানেন তাহলে আপনারা কিছুই করতে পারবেন না।
যতই স্লোগান দেন, চিৎকার করেন, কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনি না জানেন আপনি কেন এটা করছেন, কিভাবে সফল হবেন। তাই আমি তো অনুরোধ করবো আপনাদেরকে, দয়া করে আপনারা একটু আমাকে দু চারটা কথা বলতে দেন। আমি অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, আমি একটু ক্লান্ত হয়ে যাই। জিয়াউর রহমান সাহেব সম্পর্কে এই আওয়ামী লীগের একটাই কাজ, তাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া, খাটো করে দেওয়া, আর তার সম্পর্কে একটা মিথ্যা কথা বলে নতুন যে প্রজন্ম এই আপনারা, তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি করা যে জিয়াউর রহমান তো খুনি। স্কুলের বইয়ের মধ্যে লেখা শুরু হয়েছে, স্কুলের বই, প্রাইমারি স্কুলের বই, সেকেন্ডারি স্কুলের বই, সব জায়গায় সবখানে ঢোল একটাই পিটায় যে বাংলাদেশের স্বাধীনতার জন্য মাত্র একটা লোক নেই, ওই একটা লোক, একটা দল, তারাই হচ্ছে বাংলাদেশ। এই কথাই বলতে থাকে সারাক্ষণ। বাস্তবতা তো তা নয়, সত্যতা তা নয়, এটা ইতিহাসের বিকৃতি। বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে তার অধিকারের জন্য, তার স্বাধীনতার জন্য সে লড়াই করেছে, সংগ্রাম করেছে। আপনাদের ঢাকার মানুষ, আপনারা ইসা খান নাম শুনেছেন তো? আমার সন্দেহ আছে অনেকেই শোনেনি, নতুন যারা আছে। আপনারা কি শেরে বাংলা ফজলুলের নাম শুনেছেন? সারাওয়ার্দীর নাম শুনেছেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম শুনেছেন? তাহলে আপনারা জানবেন যে আজকের না এই আন্দোলন, এই সংগ্রাম 1971 সালে শুধু শেখ মুজিবুর একাই দেশ স্বাধীন করে দিয়েছেন, সেটা সঠিক নয়। হাজার বছর ধরে, শত শত বছর ধরে, সব শেষে এই আজকে আমরা যা বৃদ্ধ মানুষ কিছুদিন 11 কয়েক ছিলেন চলে গেছেন, তারা কিন্তু আমরা এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছি। এই ঢাকা শহর থেকে বাসা বাইরে হচ্ছে, ঢাকা শহর থেকে সেদিন হাজার হাজার লোক এই শহরের বাইরে চলে যেতে বাধ্য হয়েছিল, আপনাদের কেরানীগঞ্জ, জিঞ্জিরা, বিভিন্ন জায়গায়। কারণ ওই 25 মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী, তারা পুরো সেনাবাহিনী নিয়ে, ট্যাঙ্ক, বোমা, মর্টার নিয়ে তারা নিরীহ মানুষের উপর আক্রমণ শুরু করেছিল। অসংখ্য মানুষ সেদিন মারা গিয়েছিল। তাদের টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, টার্গেট ছিল হলগুলো, টার্গেট ছিল পুলিশের রাজারবাগ হেডকোয়ার্টার, পিলখানাতে যারা তখন বাংলাদেশি, বাঙালি যে সৈনিকরা ছিল, তাদের নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। মানুষ দিশেহারা হয়ে গেছে। মাত্র কিছুদিন আগে থেকে, 7ই মার্চের আগে থেকে 1970 সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল এবং সেই বাংলাদেশের মানুষ দিল। কারণ তারা তার স্বাধিকার চায়, পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চায়। কথাগুলো আমরা যে না জানি, আমরা কিভাবে সামনে লড়াইটা লড়ব? আমাদেরকে জানতে হবে যে সেদিন আওয়ামী লীগ এই দেশের মানুষকে কতগুলো স্বপ্ন দেখিয়েছিল। কি স্বপ্ন? আমরা এই বাংলাদেশ তৈরি করব, এখানে একটা সুন্দর দেশ তৈরি হবে, এখানে মানুষ মোটা ভাত, মোটা কাপড় পরতে পারবে, এখানে মাথার উপরে ছাদ থাকবে, বাসস্থান থাকবে, এখানে অন্যায় থাকবে না, মানুষ ন্যায় বিচার পাবে। এই স্বপ্ন দেখিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আওয়ামী লীগ এই নেতার নেতৃত্বে সেই দিন বাংলাদেশের মানুষের প্রতারণা করে 1971 সালে তারা পালিয়ে গিয়েছিল, যখন পাকিস্তান হানাদার বাহিনী মূল নেতা তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। দিস ইজ হিস্ট্রি। তাই তো বলি যে যখন আপনারা এই স্বাধীনতার কথা বলেন, যখন আপনারা আত্মসমর্পণ করেন, যখন আপনাদের নেতা নেত্রীরা পাকিস্তান সেনাবাহিনীর ভাতা গ্রহণ করে, তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশ স্বাধীনতাকে মানুষদেরকে নিয়ে রণাঙ্গনে লড়াই করেছে। তখন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আমাদের নেতা তারেক রহমান তার ছোট খোকোকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছেন, ক্যান্টনমেন্টে আটক ছিলেন। আপনারা কিন্তু একমাত্র ওই প্রধান নেতা ছাড়া কেউ বন্দী হবে।
ইতিহাস। পালিয়ে গেছেন কলকাতা থিয়েটার রোডে, সেখান থেকে আপনারা যুদ্ধ করেছেন রণাঙ্গনে, বীর মুক্তিযোদ্ধা। আমরা সবাই রাজাকার। বন্ধুগণ, এই জিনিস যদি না জানি আমরা, জবাবটা কি হবে দেব? যুদ্ধ সংগ্রাম এই দুটোর কাজ একই, কিন্তু তফাৎ হচ্ছে যুদ্ধ মানে হচ্ছে আপনি প্রতি মুহূর্তে আপনার জীবন যাওয়ার সম্ভাবনা। একটা গুলি এসে রাখলে ইউ আর ফিনিশড। সংগ্রাম তো করতে হয়, রাস্তায় যায়, বিভিন্ন জায়গায় করি আমরা। যারা যুদ্ধ করেছে সেদিনে তাদের দেশপ্রেম, তাদের মানুষের প্রতি ভালোবাসা, এই মাটির প্রতি ভালোবাসা কত তীক্ষ্ণ, কত প্রবল ছিল, ওইটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বই যদি আপনারা পড়েন তারা জানতে পারবেন। আমি আজকে ইয়াং জেনারেশন অনেক দেখতে পাচ্ছি, নতুন প্রজন্মের মানুষ, দয়া করে জিয়াউর রহমানের উপর বইগুলো পড়বেন। আজকের এই যুগে শহীদ জিয়ার মতো দ্বিতীয়টা মানুষ খুঁজে পাবেন না। এই রকম সৎ, এই রকম মেধাবী, এই রকম প্রজ্ঞা সম্পন্ন, এই রকম ডিসিপ্লিন, শৃঙ্খলার মানুষ যে 50 বছর পরেও দেখতে পেত, এই নেতা আর খুঁজে পাওয়া যাবে না। আজকে দিনটা হচ্ছে সেই দিন যেদিন এই বাংলাদেশের শত্রুরা ওইটাই বুঝতে পেরে তাকে হত্যা করেছিল। কেন? যে শহীদ জিয়া যে বেঁচে থাকে, যে কাজে সাথ দিয়েছে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে নির্মাণ করবার, উন্নয়ন, অর্থনীতি, 19 দফা কর্মসূচি, গ্রাম সরকার, খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশকে যখন কৃষিতে, শিল্পে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে বাংলাদেশকে 1970 থেকে 75 সাল পর্যন্ত যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাকে বলা হয়েছিল বটমলেস বাস্কেট। বটমলেস বাস্কেট মানে কি? তলাবিহীন ঝুড়ি। তলাবিহীন ঝুড়ি করতে ঝুড়ি আছে, যাই দেন সব নিচে পড়ে যাবে। তখন আওয়ামী লীগের এই শাসনামল ছিল তলাবিহীন ঝুড়ি। পৃথিবী থেকে যত সাহায্য আসতো, যা কিছু আসতো, ওরা সব খাই ফেলত, সব খেয়ে ফেলত। এমনকি ওদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব সেদিন বলে যে আমি চেয়ে চিনতে সকলের কাছে দয়া নিয়ে যে এত কম্বল নিয়ে আসলাম গরিবের জন্য, আমার কম্বলটা কোথায়? তারপর বলতে যে মানুষ এত কিছু পায় স্বাধীনতা নিয়ে, খনি পায়, টাকা পায়, আমি পেলাম চোরের খনি, সব চোর। উনি নিজে বলেছেন, আমার কথা। আজকে ওই চোরের আবার ফেরত এসেছে। পরে আসছি, ছোট্ট কথা শেষ। এগুলো আমাদের জানতে হবে ভাই। আমরা যদি এটা না জানি তাহলে আমাদের নেতাকে চিনব কি করে? আর আমরা তো নেতাকে দেখেই বড় হওয়ার চেষ্টা করি, তাই না? কেন রাজনীতি করি? আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন পাকিস্তান রাষ্ট্র ছিল। তখন ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তান বের হয়ে আসছে। পাকিস্তানের সৃষ্টি করার মূল নেতা ছিল তখন মোহাম্মদ আলী জিন্নাহ। কি জানেন তো আপনারা যারা পুরোনো মানুষ আছেন, সাংবাদিকতা সব, তাই না? মোহাম্মদ আলী জিন্নাহ। আমরা স্কুলে পড়তাম, স্কুলে স্যারদের যেটাই তুমি কি হবে বড় হলে, বলতো স্যার ব্যারিস্টার হবো। মোহাম্মদ আলী জিন্নাহর মতো ব্যারিস্টার হবো, কারণ সে আমাদের নেতা ছিল। পরবর্তীকালে বাংলাদেশ হওয়ার পরে স্বাভাবিকভাবেই আপনি স্কুলে বাচ্চাদেরকে কি হবে, শেখ মুজিবুর রহমানের মতো হবো। 3 বার 4 বছর পর সেটা কেউ বলে না, বলার সুযোগই ছিল না। কারণ চতুর্দিকে মানুষ দেখছে হাহাকার, অন্ধকার, চুরি, চৌর্যবৃত্তি, অন্যায়, হত্যা। আজকে আমাদের অনেক ভাই গুম হয়ে গেছে না? তখনও গুম হতো। অনেক ভাইকে পুলিশ ধরে গিয়ে গুলি করে মেরে ফেলেছে না? তখনও গুলি করে মেরে ফেলা হতো। একটা নাম অনেকে এখানে বলেছেন বক্তৃতার মধ্যে দিয়ে, সিরাজ শিকদার। সিরাজ শিকদার কে ছিল জানেন? সিরাজ শিকদার ছিল একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়ে শেষ ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু এই ইঞ্জিনিয়ার হওয়ার সময় সে দেশের জন্য, মানুষের জন্য সে সংগঠন করেছে, কাজ করেছে, লড়াই করেছে, যুদ্ধ করেছে। সেই সিরাজ শিকদার যেহেতু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে শুরু করলো, সেই শেখ মুজিবুর যেহেতু আওয়ামী লীগের বিরোধিতা করলো, সেই জন্য কি করা হলো, তাকে ভরে নিয়ে পেছন থেকে গুলি করে হত্যা করা হলো। আজকে যে আপনার একজন মন্ত্রী ছিলেন না, হাসানুল হক ইনু সাহেব, জাসদের তথ্যমন্ত্রী ছিলেন না,
কি জানেন তো নাকি? তথ্যমন্ত্রী ইউনূস সাহেব কে ছিলেন তা জানেন? উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং আওয়ামী লীগ থেকে বের হয়ে আসা ওই সময় 1972 থেকে 75 সালের মধ্যে যারা আওয়ামী লীগকে দুর্নীতি, চুরি, হত্যা, নির্যাতন, দুঃশাসনের প্রতিবাদ করে বের হয়ে এসেছিল, কর্নেল জলিল, আসাম আব্দুল রব, শাহজাহান সিরাজ, তার মধ্যে হাসানুল হক ইউনূস সাহেব একজন ছিল। তাই না, তিনি তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, গণবাহিনী তৈরি করেছিলেন, আওয়ামী লীগের বহু লোককে ওনারা গুলি করে হত্যা করেছেন, বহু লোককে, কারণ তারা সশস্ত্র প্রতিরোধ করে তুলেছে। কালের চক্রে ইতিহাসের যে পরিহাস সেই পরিহাসেই হাসান ও ইউনূস ওই আওয়ামী লীগের মন্ত্রী সবচেয়ে বড় দালালে পরিণত হল, তাই না? সবচেয়ে বেশি কথা বলেছে না? এবং জিয়া রহমানের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছে এবং আমাদের সকলের বিরুদ্ধে কথা বলেছে। বন্ধুগণ, এই দালালদের জন্যই সেদিন বাংলাদেশকে ওইভাবে রাখা সম্ভব ছিল না। এবং জিয়া রহমান সাহেব, আপনাদের মনে আছে সেই স্বাধীনতার ঘোষণা পরে উনি কিন্তু চুপচাপ, কেউ চেনে না, কিন্তু তাকে কেউ চিনত না। 75 সালে যখন অবশ্যম্ভাবী পরিণতি হিসাবে ইতিহাসের বিধান অনুযায়ী রাজনৈতিক পট পরিবর্তন হলো, তখন যে দেশপ্রেমিকরা সামনে এগিয়ে এসেছিল, সেই দেশপ্রেমিক সৈনিক এবং জনতা আবার জিয়া রহমানকে সামনে টেনে নিয়ে এসেছিল। এখন আবার চারদিকে অন্ধকার, এখন নৈরাজ্য, এখন এখানে কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে। কে সেই নেতা? সেই নেতা জিয়া রহমান। সেই নেতা 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আবার একেবারে সামনে এসে দাঁড়ালেন। সেই অকুতোভয় নেতা অল্প সময়ের মধ্যে একটা নৈরাজ্যকর বাংলাদেশকে তিনি একটা সুশৃঙ্খল বাংলাদেশে পরিণত করতে শুরু করলেন। বিভক্ত বাংলাদেশকে তিনি একটা ঐক্যের সৃষ্টি করলেন এবং মানুষের মধ্যে নতুন করে আশা জাগালেন, স্বপ্ন জাগালেন। স্বপ্ন ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না। সেই স্বপ্ন তৈরি করলেন কি, যে আমরা পারবো, আমরা এই বাংলাদেশকে একটা রাষ্ট্র নির্মাণ করতে পারবো, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, আমরা দারিদ্র দূর করবো, দুর্ভিক্ষ হতে দেবো না, আমরা বাংলাদেশকে অবশ্যই সামনের দিকে নিয়ে যাবো। কি করেছেন? উনি সমস্ত দলগুলো একখানে নিয়ে এসেছেন, নিয়ে এসে প্রথমে ন্যাশনাল ফ্রন্ট, তারপরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই বাংলাদেশ ন্যাশনাল পার্টি তৈরি করেছেন। আপনারা পড়বেন আপনার যে সংবিধান আছে, গঠনতন্ত্র আছে, তাতে আদর্শ উদ্দেশ্য আছে। 19 দফা কর্মসূচি আপনার প্রায় বক্তৃতায় বলেন, 19 দফা কর্মসূচি বলেন না? জানেন কি 19 দফা কর্মসূচি কি ছিল? আমরা অনেকেই জানি না, এটা জানতে হবে। 19 দফা কর্মসূচির মূল কথা ছিল আমার সাধারণ মানুষের জন্য ভাত, ডাল, কাপড়ের ব্যবস্থা করতে হবে। আমার সাধারণ মানুষের জন্য তার চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা করতে হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে এই বাংলাদেশ স্বাধীন করার কোনো মূল্যই নেই। সেই কাজ থেকে শুরু করতে বন্ধুরা, দীর্ঘ আলোচনা না করলে জিয়া রহমান সম্পর্কে জানা যাবে না। আজকে সেই পরিবেশ আপনারা এখানে তৈরি করতে পারেননি। আজকে তৈরি হয়েছে যেটা, সেখানে এখন আর কারোই আকর্ষণ নাই, ইচ্ছা নাই ঘোষণা। আর এই কথা আজকাল কেউ শুনতেও দেয় না। সবাই এখানে নেতার নামে জিন্দাবাদ দিয়ে চলে যান। না না না, আমি অভিজ্ঞতা থেকে বলছি, দেখেন না কয়টা লোক আছে। এটা হচ্ছে আমাদের এই বয়স্ক বুড়ো মানুষদের দুঃখের কথা। আমাদের কিন্তু দুঃখের কথা। আমাদের রাজনীতি ওখানেই মার খাচ্ছে, ওইখানেই আপনার যে যেটাকে আমরা বলি, আপনার যে মূল্যবোধ গুলো, কখন রাজনীতি সফল হয়, যখন তার অন্তর থেকে আসে। আপনারা অভ্যুত্থান বলেন, সংগ্রাম বলেন, জীবন দিয়ে দেওয়া বলেন, তখন থেকেই সম্ভব হয় ভেতর থেকে সেই তাগিদ আসে। ভেতর থেকে যে তাগিদ আসে, তার জীবন দেওয়া সম্ভব না? সম্ভব। আজকে সেই তাগিদের প্রয়োজন এসে গেছে। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোথায় বলেন? কোথায়? সেটাও বলেন না। কিন্তু কোথায়? একজন স্লোগান দিয়েছেন দেশনেত্রী মুক্তির জন্য,
স্লোগানও দিয়েছেন, দেননি। আমি একটা স্লোগান শুনি, দেশনেত্রীর মুক্তি চাই, তাদের যেন মুক্তি চাই, শুনিনি একটা। তারা কার জন্য রাজনীতি করছেন, কেন রাজনীতি করছেন? যে নেত্রী আজকে তার সারাটা জীবন এই দেশের মানুষের জন্য দিয়েছে। 1971 সাল থেকে যিনি শুধু নির্যাতন ভোগ করেছেন। 1981 সালে যখন প্রেসিডেন্ট সাহেব শাহাদাত বরণ করেন, তখন তো তিনি মাত্র দুটো ছোট শিশু নিয়ে একেবারে তরুণ, খুব ভালো পারতেন একটা সুখের জীবন যাপন করতেন। প্রধান সেনাপতির স্ত্রী, রাষ্ট্রপ্রধানের স্ত্রী, সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তিনি আজীবন কিন্তু সুখে শান্তিতে বিলাসের সঙ্গে জীবন যাপন করতে পারতেন। তা তো করেননি। যখন গণতন্ত্র নিয়ে গেছে সাত, এই যেখানে বসে আছেন যারা, তাদেরকে নিয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন, রাজপথে নেমেছেন, পথে পথে ঘুরেছেন, গ্রামে গঞ্জে ছুটে গেছেন। সেই চারণ কবির মতো একটাই গান গেছেন যে গণতন্ত্র উদ্ধার করতে হবে, উদ্ধার করেছেন। আজকে সেই 1990 সালে এরশাদের পতন, 91 সালে সরকার গঠন আপনাদের ভালোবাসার মধ্য দিয়ে। সেই নেত্রী আজকে কারাগারে, সেই নেত্রী আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে। আমরা পারিনি তাকে বের করে আনতে, কারণ আমাদের মধ্যে রাজনীতিটা দেখছি না, সেই আর্টসটা দেখছি না। সেই আর্টসটা তৈরি করতে হবে। আপনারা তো আমাকে আমার কথায় কষ্ট পাবেন, কথাটা হচ্ছে ভুল। কথাটা কি জানেন? যে এটা সব মনীষীদের কথা, যে পরিবর্তন আসে যৌবনের মধ্য দিয়ে। পরিবর্তন কখনো এই আমার মধ্যে বৃদ্ধদের মাধ্যমে হয় না। পরিবর্তন আসে তরুণ যুবকদের হাত দিয়ে, তাদের। ওই জন্য খুব বিখ্যাত একটা কথা আছে, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময়। এই কথাগুলো মনে না করতে পারলে, ওই ভেতরের মধ্যে তাগিদ সৃষ্টি করতে না পারলে, কেমন করে পারবো আমরা দানবের সঙ্গে যুদ্ধ করতে? দানব কিন্তু ছোটখাটো দানব নয়, ভয়াবহ দানব। পৃথিবীর কোন দেশে ফ্যাসিস্টকে সরানো এত সহজে সম্ভব হয় না। এটা এরশাদ নয়, আইয়ুব খান নয়, যে আমরা আপনার আন্দোলন করে রাস্তার মধ্যে সরিয়ে দিলাম, তা পারা যায় না সহজে। অনেক শক্তি সঞ্চয় করতে হয়, জনগণকে পুরোপুরি রাস্তায় নামিয়ে ফেলতে হয়। সেই নামিয়ে ফেলার জন্য জনগণকে তৈরি করতে হয়। আমার বলতে বাধ্য হচ্ছি যে আমি আজকে সত্যি কথা বলছি, আমি এসছি কিন্তু এখানে আপনাদের আগে। আমি এখানে পৌঁছেছি আপনার 10:30টায়, ভিতরে বসেছিলাম, মিটিং রেডি হচ্ছে, আপনার বহু লোক আসছেন, স্লোগান দিচ্ছেন, খুব খুশি হয়েছে। এখানে এসে দেখি শুধুমাত্র আপনার রাজনৈতিক যে পরিবেশ দরকার ছিল, সেই পরিবেশটা কেন। আমি চাই আপনাদের নেতারা সেই পরিবেশটা তৈরি করবেন। আমি চাই যে আপনারা সেই পরিবেশটা নিজেরা তৈরি করবেন। একটা শিক্ষিত সেনাবাহিনী ছাড়া কখনো যুদ্ধে জয় করা যায় না। আর্মিকে কেন এত ট্রেনিং দেওয়া হয়? ওই জন্য যে তাকে তৈরি করা হয়। আমরা যে স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এত কেন পড়তে হয় যে আমরা যেন ভালোভাবে পাস করে বেরোতে পারি, তাই না? দেখ ভাই, বাড়াবো না কথা, আপনাদের মনের মধ্যে একটা গৌরব রাখতে হবে, একটা প্রাইড রাখতে হবে যে আমি সেই দল করি যে দলের নেতা শহীদ জিয়া রহমান। আমি সেই দল করি যে নেতার জন্য লক্ষ লক্ষ মানুষ জানাজার দিনে হাউ হাউ করে কেঁদেছিল। আমি সেই দল করি যে নেতা কোনোদিন চুরি করে নাই, তার চরম শত্রু বলবে না যে সে চুরি করেছে, করে নাই। বন্ধু, এইগুলো শক্তি, একটু শক্তি নিয়ে এগোতে হবে। এই শক্তি না এগুলো তো এদেরকে পরাজিত করা খুব কঠিন। আমাদের ইশরাক সাহেব ভালো কথা বলেছেন, আমানুল্লাহ আহমদ সাহেব ভালো কথা, খুবই ভালো বক্তা এবং যোদ্ধা। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্র ফেরত চাই, আমরা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে চাই। আমরা গায়ের জোরে আপনারা যেন প্রচার করেন আগুন সন্ত্রাস সরকার পরিবর্তন করতে চাই না।
আমরা ভোট দিয়েই সরকার পরিবর্তন করতে চাই এবং সেই ভোটটাকে যেন দিতে পারে সেইটা নিশ্চিত করতে চাই। কি করেছেন আপনারা? তো ভীরু কাপুরুষ নির্লজ্জের মতো তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল করে দিয়েছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার থাকলে আপনারা জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না। বন্ধুগণ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব কি বলছেন আমি ওইদিকে যেতে চাই না, তবে একটা কথা যিনি বলেছেন যে কথাটা উত্তর না দিলে অসম্পূর্ণ থেকে যাবে। তিনি বলেছেন জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ছিল নাকি তামাশা। আপনাদের জন্মই তো ওই বহুদলীয় গণতন্ত্র থেকে। আপনারা তো ৭৫ সালে আপনাদের নেতা আপনারা বাকশাল করে নিজেদেরকে আপনার নাই ঘোষণা করে দিয়েছেন যে আমরা নাই, কি আর বাকশাল আওয়ামী লীগ নাই। পরে যখন জিয়াউর রহমান সাহেব আপনাদেরকে সুযোগ দিল, আপনারা নিবন্ধন করেছেন, নিবন্ধন করে বাংলাদেশ আওয়ামী নিয়ে এসেছেন ওই বহুদলীয় গণতন্ত্রে, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রে। তামাশা। আপনারা সত্যি কথা বলতে কিছু মনে করবেন না, আপনারা তো এক একটা এখন ফ্যাসিবাদের একদলীয় শাসন ব্যবস্থার একটা জোকার, একটা জোকার। পরে এগুলো নিয়ে আলোচনা করার জন্য সময় নাই এখন। একটা কথা বলে রাখি ভাই, এরা সব মিথ্যা কথা বলে, একটা সত্য কথা এদের মধ্যে বার হবে না। তবে ওদের কিছু কিছু লোক মাঝে মাঝে সত্য কথা বলে ফেলে। কালকে না পরশু পার্লামেন্টে একজন বলেছে, ওদের এমপি একজন, যে বড় চোরদের চুরি দেখে ছোট চোররা এখন লজ্জা পাচ্ছে। মানে ওরা সব ছোট চোর, বড় চোর হচ্ছে ওদের মন্ত্রী বড় বড় নেতারা। করোনা মানুষ জীবন নিয়ে যাচ্ছে, মানুষ জীবনের প্রশ্ন, বাঁচার প্রশ্ন, মরার প্রশ্ন, সেইখানে তারা কি করছে, ওখানেও চুরি, টেস্টে চুরি, প্রথমে মাস্কে চুরি, ডাক্তাররা যে আপনার এই পোশাক পরে চিকিৎসা করবে সেইখানে চুরি, ডাক্তারদের টাকা দেওয়ার বেলা চুরি, নার্সদের টাকা দেওয়ার বেলা চুরি, আইসিইউ বেডের চুরি, সবখানে চুরি, শেষ পর্যন্ত হাসপাতাল চুরি। একটা হাসপাতাল নাই, উদাও হয়ে গেল, উদাও নাই। চিন্তা করতে পারেন, আবার নতুন করে হাসপাতালটা তৈরি করবে, আবার ওখানে চুরি করবে, আবার কমিশন করবে, আর ওই টাকা পাঠাবে কানাডা, মালয়েশিয়া, ইংল্যান্ড, বিভিন্ন দেশে। আমার কথা না, আপনারাই এখন বলতে শুরু করেছেন পার্লামেন্টে, বিভিন্ন জায়গায়, পত্রিকার প্রথম পেজে বলি এখন যে এই যে অর্থ পাচার হচ্ছে এটা ভয়াবহ। আমাদের অর্থনীতিবিদরা বলছেন যে ৬,০০,০০০ কোটি টাকা গত কয়েক বছরে পাচার হয়ে গেছে। বন্ধুগণ, এটাই আওয়ামী লীগ। আমরা আশ্চর্য হই না, এটাই আওয়ামী লীগ। চারদিকে তাকায় দেখবেন আপনাদের আশেপাশে তো আওয়ামী লীগ নেতা কর্মী, আপনার বড় নেতা, ছোট নেতা, পার্টি নেতা সব আছে না, আছে না? তাদের চলা ফেরা, চাল চলন দেখছেন আপনি? নিশ্চয়ই দেখেন। দেখেন না, রাতারাতি সব আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গেছে, ঠিক না? এদের হাতে দেশ যদি বেশি দিন থাকে, এই দেশের অস্তিত্ব থাকবে না। ছোটবেলায় আমরা আপনার পড়তাম, গানও শুনেছি, খেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। এই সেই বর্গি এলা, এদের ভয়ে সব পালিয়ে যাচ্ছে এখন, কাউকে কোনো কথা বলতে দেবে না। কথা বললেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, স্পেশাল কি আপনার অফিশিয়াল সিক্রেসি অ্যাক্ট, আর বেশি কথা বললে এই নিপুণরার মতো একটা মিথ্যা অডিট তৈরি, অডিও তৈরি করে, ক্লিপ তৈরি করে তাকে নাশকতার মামলায় ঢুকিয়ে দেওয়া। অসংখ্য সাংবাদিক ভাইরা কিছু শক্ত করে লিখতে পারে না, আমি কোনো দোষারোপ করি না, বরং তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করি। লিখলেই তো জেল, লিখলেই তো মামলা, লিখলেই তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মেরেও ফেলতেছে, হত্যাও করতেছে। তাই বন্ধুগণ, এখন আর সময় নেই। আগে নিজেদের তৈরি করে ফেলেন, শক্ত হয়ে দাঁড়াই, আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে আমরা জনগণকে আমাদের সঙ্গে নিয়ে আসি, জাতীয় ঐক্য সৃষ্টি করি। দাবি একটাই, চলে যাও, চলে যাও, রেহাই দাও বাংলাদেশকে। বাংলাদেশটাই পরিষ্কার কথা, অবিলম্বে পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের উপরে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন দিন।
তা না হলে এই বাংলাদেশের মানুষ তাদের অধিকার কিভাবে আদায় করতে হয় তারা তা জানে বন্ধুগণ। আমরা আজকে এই আমাদের নেতা, যিনি আমাদের গর্ব, যিনি আমাদের মাথার তাজ, যাকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে, এই কথাগুলো আপনাদের জানতে হবে। পৃথিবী বললাম কেন? এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ইন্তেকালের পরে, তার শাহাদাতের পরে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা, বিভিন্ন দেশের নেতারা তারা বহু কন্ডোলেন্স করে, শোক বাণী প্রচার করেছিলেন। তার মধ্যে একটা কথা আমার খুব ভালো লেগেছিল, যে ওই সময় যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি এখানে রাষ্ট্রদূত ছিলেন, তিনি বলেছিলেন এই প্রেসিডেন্ট 1981 সালে নিহত না হয়ে তিনি যদি 75 সালে ডামাডোলের মধ্যে নিহত হতেন, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি হতো আমি জানি না। কারণ এই বাংলাদেশ হয়তোবা আফগানিস্তান অথবা লাইবেরিয়ার মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেল। আজকে এটা তো লাফান রেমিটেন্স, আপনার উন্নত দেশ আয় হচ্ছে, আপনারা কি দেখতে পাই না উন্নয়ন? উন্নয়ন তো আপনারা দেখতে পান না। আপনারা দেখতে পান না যে এখনো রাস্তার মধ্যে মানুষ কিভাবে খাদ্যের অভাবে ঘোরাঘুরি করছে, একটা গাড়িটার সামনে হাত কিভাবে মানুষের এগিয়ে আসে, কিভাবে এই করোনার সময় আপনাদের সাহায্যই তাদেরকে দেননি, কিভাবে চাকরিচ্যুত হয়েছে, বাড়ি ছেড়ে চলে গেছে, কি কি অসহায় অবস্থায় চলে আছে, আপনারা দেখতে পান না। আমি খুব পরিষ্কার করে বলতে চাই বন্ধুগণ, যে এরা যদি বেশি দিন থাকে তাহলে এই দেশ টিকবে না। এরা টাকা চুরি করে, এরা দুর্নীতি করে, এরা লুটপাট করে। ওদের লুটপাট কিন্তু ওদের মজ্জাগত, চারিত্রিক। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম আপনারা শুনেছেন। উনি তখনই বলেছিলেন, ওই 1974 সালে যখন যুদ্ধ হয়েছিল, যে আওয়ামী লীগের নামটা পরিবর্তন করে এটার নাম হয়েছে এখন নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি, লুটকিং বাংলাদেশ। আসুন আমি আর বক্তব্য দিব না, জিয়াউর রহমানের আদর্শে দীপ্ত হয়ে 19 দফা কর্মসূচিকে সামনে রেখে আমাদের নেত্রী, আমাদের অনুপ্রেরণা, আমাদের গণতন্ত্রের মা, তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, দেশনেত্রী বেগম জিয়াকে সামনে রেখে তার মুক্তি, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর মুক্তি এবং 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিয়ে জনগণকে ভোটের অধিকার নিশ্চিত করে ইনশাআল্লাহ অবশ্যই আমরা এই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হব। আপনাদের সকলকে সেই জন্য ঐক্যবদ্ধ হয়ে সাহসের সঙ্গে কাজ করার জন্য আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ, শহীদ জমরক দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।